ক্লাস 10-এ আমরা যে আলোচনাগুলো এখন পর্যন্ত করেছি জৈব যৌগগুলো সম্পর্কে, তো তার মধ্যে আমরা জৈব যৌগের যে আইইউপিএসি নামকরণ বা আইইউপিএসি নামকরণ থেকে কিভাবে জৈব যৌগের গঠন লেখা যায় সরল যৌগগুলোর ক্ষেত্রে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে CH4 অর্থাৎ মিথেন, C2H2 অর্থাৎ ইথিন বা ইথিলিন এবং C2H2 অর্থাৎ অ্যাসিটিলিন, এদের শিল্প উৎস অর্থাৎ শিল্পক্ষেত্রে এগুলোকে কোন উৎস থেকে সংগ্রহ করা হয় সেই সংক্রান্ত বিষয়ে প্রথমে আলোচনা করব। তারপর আমরা আলোচনা করব যে এই যে যৌগগুলোর উল্লেখ করা হয়েছে যেগুলো খুব কমন হাইড্রোকার্বন, খুব সাধারণ হাইড্রোকার্বন, সেই হাইড্রোকার্বনগুলোর ব্যবহার কি আছে শিল্পক্ষেত্রে বা বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার কাজে, বিভিন্ন যৌগ উৎপাদন করার ক্ষেত্রে তাদের কি ব্যবহার আছে বা দৈনন্দিন জীবনে ইত্যাদি ব্যবহারগুলো আমরা দেখব। আমরা প্রথমে চলে আসি এদের শিল্প উৎস সম্পর্কে। শিল্প উৎসে দুটো কমন উৎসের কথা তোমরা মনে রাখলে তোমাদের সুবিধা হবে। প্রথম হচ্ছে মিথেন, C2H4 এবং C2H2 অর্থাৎ মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন। এর মধ্যে প্রতিটাই কোল গ্যাস থেকে পাওয়া যায়। মিথেন কোল গ্যাসের একটা উপাদান প্রায় 40% থাকে। C2H4 যেটাও কোল গ্যাসের উপাদান 4% মতো থাকে কোল গ্যাসে, এবং অ্যাসিটিলিন যেটা কোল গ্যাসে 0.06% থাকে। তাহলে কোল গ্যাস প্রত্যেকটারই কমন উৎস, সুতরাং শিল্প উৎস হিসাবে এইটা মনে রাখলে তোমরা সহজেই মনে রাখার কোনো সমস্যা হবে না। একটা থেকেই তিনটেই বলা যাবে, উৎস একটাই কমন। নেক্সট হচ্ছে প্রাকৃতিক গ্যাস বা রিলেটেড, যে তাদের উৎসটা একটা রিলেটেড টু প্রাকৃতিক গ্যাস, ন্যাচারাল গ্যাস। মিথেন যেটা ন্যাচারাল গ্যাসে 40 থেকে 90% মিথেন থাকে। ইথিলিন বা অ্যাসিটিলিন সেটা প্রাকৃতিক গ্যাসে অ্যারাউন্ড 20% থাকে। আর প্রাকৃতিক গ্যাসের তাপীয় বিয়োজন, প্রাকৃতিক গ্যাসকে নিয়ে বায়ুর অনুপস্থিতিতে উত্তপ্ত করে বিয়োজিত করলে সেটাকে আমরা তাপীয় বিয়োজন বলবো। সেই তাপীয় বিয়োজন প্রক্রিয়ায় C2H2 তৈরি হয়। যদিও এই ক্ষেত্রে C2H2টা প্রাকৃতিক গ্যাসের মধ্যে থাকে এমনটা নয়, কিন্তু সেই প্রাকৃতিক গ্যাস রিলেটেড একটা বিষয় কিন্তু এর ক্ষেত্রে প্রযোজ্য। আর একটা বলি C2H2 ক্র্যাকিং এর উপজাত পদার্থ। ক্র্যাকিং কাকে বলে না, যখন বায়ুর অনুপস্থিতিতে বেশি আণবিক গুরুত্ব বিশিষ্ট হাইড্রোকার্বনগুলোকে উত্তপ্ত করা হয়, তখন তারা বিভাজিত হয়ে গিয়ে ছোট ছোট হাইড্রোকার্বনের অণু উৎপন্ন করে। এই প্রসেসটাকেই ক্র্যাকিং প্রসেস বলা হয়। এই ক্র্যাকিং প্রসেসের একটা উপজাত দ্রব্য হচ্ছে C2H4 বা ইথিলিন, এভাবে পাওয়া যায়। তো আমরা যেটা তার মানে দেখলাম যে মিথেন, ইথিলিন এবং অ্যাসিটিলিন এদের যে কমন উৎসগুলো, বিশেষ করে সাধারণ উৎসগুলো, সেগুলোকে আমরা দেখেছি কোল গ্যাস, প্রাকৃতিক গ্যাসটা, এবং C2H4 এর ক্ষেত্রে ক্র্যাকিং একটা পদ্ধতি, যে পদ্ধতি অন্য হাইড্রোকার্বনের ক্ষেত্রে, উচ্চতর হাইড্রোকার্বনে যখন অ্যাপ্লাই করা হয় তখন কিছুটা C2H4 উৎপন্ন হয়ে যায়। এইবারে চলে আসি প্রতিটার ব্যবহার সম্পর্কিত আলোচনায়। তো প্রথম আসি মিথেন বা CH4 এর যে ব্যবহার। জ্বালানি হিসাবে মিথেন এর বিশেষ ব্যবহার আছে, তবে এটা সরাসরি মিথেনকে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, অনেক ক্ষেত্রে করা যেতেই পারে। তবে যেহেতু এটা বিভিন্ন, যেমন আমরা দেখব যে সিএনজি, পরেই আমরা আলোচনা করব, সিএনজির একটা প্রধান উপাদান মিথেন, প্রাকৃতিক গ্যাসেরও একটা প্রধান উপাদান মিথেন। সুতরাং যখন ওই পদার্থগুলোকে অর্থাৎ প্রাকৃতিক গ্যাস বা সিএনজিকে দহন করা হচ্ছে, তখন অ্যাকচুয়ালি অনেকটা অংশই মিথেন থাকায় মিথেনেরও দহন ঘটছে, তাহলে মিথেন জ্বালানি হিসাবে ব্যবহার হতেই পারে। এবং আমরা ফার্স্ট চ্যাপ্টারে আরো একটা ব্যাপার পড়েছি, বায়োমাস এনার্জি। সেক্ষেত্রেও কিন্তু মিথেনের কিন্তু সেক্ষেত্রে একটা ভূমিকা ছিল বা মিথেন উৎপন্ন হয়েছিল, যেটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করা হয়েছিল। এটা আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে এসেছি। মিথেনকে যখন বায়ুতে দহন করা হয় তখন মিথেন অর্থাৎ CH4 বায়ুর অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে তৈরি করে কার্বন ডাই অক্সাইড এবং তার সঙ্গে তৈরি করে জল। এটা ব্যালেন্স করতে হলে এখানে
এখানে 2, এখানে 2 দিলে ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে যাবে। এবং এই যে বিক্রিয়াটা ঘটে, এই বিক্রিয়ায় যদি আমরা 1 মোল পরিমাণ মিথেন নিয়ে শুরু করি এবং তার সম্পূর্ণ এইভাবে দহন বিক্রিয়াটা করি, তাহলে এই প্রক্রিয়ায় 1 মোল থেকে 1 মোল CH4 থেকে 213 কিলো ক্যালোরি এই পরিমাণ তাপ পাওয়া যায়। তার মানে এই বিক্রিয়াটা ঘটলে তাপ উৎপন্ন হয় এবং এই বিক্রিয়াটা সহজেই ঘটে, মিথেনের দহন সহজেই ঘটে, তাপ উৎপন্ন হয়। যে সমস্ত যৌগ এর এইরকম ক্ষমতা আছে যে যাদের দহনটাও সহজে ঘটে এবং তাপ উৎপন্ন হয়, তারাই কিন্তু ভালো জ্বালানি, সেই অর্থে মিথেন একটা ভালো জ্বালানি হিসাবে কাজ করে। এরপরে আমরা যে আলোচনায় আসব সেটা হচ্ছে যে মিথেনের ব্যবহারে কার্বন ব্ল্যাক উৎপাদন। কার্বন ব্ল্যাক উৎপাদন মিথেনকে অর্থাৎ CH4 কে অ্যারাউন্ড 1000 ডিগ্রি সেন্টিগ্রেড, 1000 ডিগ্রি সেন্টিগ্রেড যদি হিট করা হয়, তাপ দেওয়া হয়, তাহলে মিথেন থেকে উৎপন্ন হয় কার্বন এবং হাইড্রোজেন। অর্থাৎ মিথেন তার উপাদান মৌলগুলোতে, মিথেন তৈরি হয়েছে দেখো কার্বন আর হাইড্রোজেন দিয়ে, তাহলে এটাকে যদি 1000 ডিগ্রিতে হিট করা হয় তাহলে এটা কার্বন চূর্ণ উৎপন্ন করে এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই প্রক্রিয়ায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেহেতু হাইড্রোজেন গ্যাস আকারে তৈরি হচ্ছে, সুতরাং এই হাইড্রোজেনটাকে কিন্তু যখন কার্বন ব্ল্যাক উৎপাদন করা হবে, এই হাইড্রোজেন গ্যাসটাকেও কিন্তু ট্যাঙ্কারে ভরে নিয়ে এটাকে অন্য কাজে ব্যবহার করা হয়। সুতরাং হাইড্রোজেন উৎপাদনেও কিন্তু মিথেনের ভূমিকা আছে, হাইড্রোজেন উৎপাদনে। এবং এই যে কার্বন চূর্ণটা পাওয়া গেল, এই কার্বন চূর্ণটাকে কার্বন ব্ল্যাক বলা হয়। কার্বন ব্ল্যাক, খুব কারণটা সহজ, কার্বনের কালারটা কালো, ব্ল্যাক, সেই জন্য কার্বন ব্ল্যাক। এটার কিন্তু বহুল ব্যবহার আছে। কার্বন ব্ল্যাক যখন গাড়ির টায়ার তৈরি হয় সেক্ষেত্রে কার্বন ব্ল্যাকের বহুল ব্যবহার আছে। তাছাড়া এই কার্বন ব্ল্যাকের ব্যবহার অন্যান্য যে ব্যবহারগুলো আছে তার মধ্যে রয়েছে যে জুতোর যে কালি, সেখানেও এর ব্যবহার আছে। তারপর যে সমস্ত প্রিন্টিং যে মেশিনগুলো আছে তাতেও কিন্তু এই কার্বন ব্ল্যাক ব্যবহার করা হয়। তো এইভাবে মিথেন থেকে কার্বন ব্ল্যাক তৈরি হচ্ছে, কার্বন ব্ল্যাকের বহুল ব্যবহার আছে। আর অন্যদিকে মিথেন থেকে হাইড্রোজেন গ্যাসও কিন্তু পাওয়া যায় এই পদ্ধতিতে। তো এবারে নেক্সট আমরা আলোচনায় আসি মিথেনের ব্যবহারে। এই সমস্ত যৌগগুলো যেগুলো পরবর্তী ক্ষেত্রে লেখা হয়েছে, এই যৌগগুলো উৎপাদনে কিন্তু মিথেন ব্যবহৃত হয়। মিথানল CH3OH যার সংকেত, ফর্মালডিহাইড HCHO, মিথাইল ক্লোরাইড CH3Cl, মিথিলিন ক্লোরাইড CH2Cl2, কার্বন টেট্রাক্লোরাইড CCl4 ইত্যাদি প্রস্তুত করতে ব্যবহার করা হয় মিথেনকে। এই সমস্ত যৌগগুলো যেগুলো অন্য জৈব যৌগ, সেগুলো তৈরি করতেও মিথেনের বহুল ব্যবহার আছে। এই সমস্ত যৌগগুলোর কিছু কিছু বিক্রিয়া আমরা পরে মিথেনের যখন মিথেনের যে বিভিন্ন রাসায়নিক ধর্ম পড়বো তার ক্ষেত্রে কয়েকটার উল্লেখ পাবো, এই তিনটে এগুলোর উল্লেখ পাবো। পরবর্তী যদি আরো বিজ্ঞানী পড়াশোনা করো সেক্ষেত্রে মিথেন থেকে কি করে মিথানল বা ফর্মালডিহাইড সরাসরি পাওয়া যায় সেই রিঅ্যাকশনগুলো, সেই বিক্রিয়াগুলো তোমরা জানতে পারবে। C2H4 এর ব্যবহার পরবর্তী আলোচনা। ফল পাকাতেও সংরক্ষণে দেখা গেছে কাঁচা ফল C2H4 বা ইথিলিনের সংস্পর্শে সহজে পেকে যায় এবং ওই পাকা ফল সংরক্ষণ করার কাজেও C2H4 এর বিশেষ ভূমিকা আছে। চেতনানাশক হিসাবেও C2H4 বা ইথিনের ব্যবহার হয়। 80% ইথিলিন এবং 20% অক্সিজেনের মিশ্রণ চেতনানাশক হিসাবে কাজ করে এবং ছোটখাটো অস্ত্রোপচারের কাজে, ছোটখাটো যে অপারেশন তার কাজে এই চেতনানাশক ব্যবহার করা হয়। পরবর্তী যে যৌগগুলো আমরা দেখব সেই যৌগগুলো তৈরিতেও C2H4 এর ভূমিকা আছে, যেমন ইথানল C2H5OH, পলিথিন একটা পলিমার কি সে নিয়ে আমরা আমাদের এই যে চ্যাপ্টারটা আমরা পড়ছি তারই পরবর্তী ক্ষেত্রে পলিথিন কি সে নিয়ে আলোচনা আছে। তো আমরা তার সংকেতটা যেভাবে লিখতে পারি, CH2 বন্ডগুলো এইভাবে থাকবে হোল এন, অর্থাৎ অনেকগুলো এইরকম ইউনিট পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে পলিথিন উৎপন্ন করে, যেটা একটা পলিমার উল্লেখ করলাম। ভিনাইল অ্যাসিটেট
যার সংকেত CH3 COO CH ডবল বন্ড CH2, এটা হলো ভিনাইল অ্যাসিটেট। এই যৌগ তৈরিতে গ্লাইকল, এটা যদিও ইথিলিন গ্লাইকল, তো এটা একটা গ্লাইকল শ্রেণীর যৌগ। ইথিলিন গ্লাইকল CH2 CH2 OH দুটোতে একটা করে OH আছে। এই যৌগটা উৎপাদনে অ্যাসিটিলিন ব্যবহার করা, অ্যাসিটিলিন না সরি ইথিলিন বা ইথিন ব্যবহার করা হয়। ডাইঅক্সেন যৌগ তৈরিতেও ইথিলিনের ভূমিকা রয়েছে। এবং দেখো ডাইঅক্সেন হচ্ছে একটা বৃত্তাকার বা সাইক্লিক ইথার শ্রেণীর যৌগ। বৃত্তাকার শ্রেণীর যৌগ তো বটেই, প্লাস ইথার শ্রেণীর যৌগ, কারণ অক্সিজেন এখানে কার্যকরী মূলকের ভূমিকা পালন করছে, দুটো অক্সিজেন আছে। এবং এটা একটা বিষাক্ত গ্যাস যেটার নাম মাস্টার্ড গ্যাস, সেটা উৎপাদনেও কিন্তু আমরা দেখবো যে C2H4 বা ইথিলিনের ভূমিকা আছে। তো এটার সংকেতে দেখো Cl CH2 CH2 সালফার আছে। সালফার এক্ষেত্রে দ্বিযোজী অর্থাৎ দুই যোজ্যতা বিশিষ্ট। CH2 CH2 Cl এটা হচ্ছে মাস্টার্ড গ্যাস। এবং এটা বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধের সময় এই মাস্টার্ড গ্যাসকে বিষাক্ত গ্যাস হিসাবে ব্যবহার করা হতো যে শত্রুপক্ষের সেনা তাদের উপরে। তো এটা কিন্তু সেই অর্থে একটা ক্ষতিকারক গ্যাস। পরবর্তী আলোচনায় আসি C2H2 অর্থাৎ অ্যাসিটিলিনের ব্যবহার। অক্সিজেন এবং C2H2 এর মিশ্রণ, এটাকে অক্সি অ্যাসিটিলিন শিখা উৎপাদন করার ক্ষেত্রে এই মিশ্রণটাকে ব্যবহার করা হচ্ছে। এটাই অক্সি অ্যাসিটিলিন নামটার মধ্যেই রয়েছে। অক্সিজেন থেকে এসেছে আর C2H2 হচ্ছে অ্যাসিটিলিন। তো এদের শিখা হচ্ছে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপমাত্রা তৈরি করতে পারে। তো এই ক্ষেত্রে একটা ব্যাপার একটু খেয়াল রাখবে যে এই ক্ষেত্রে কিন্তু অক্সিজেনটাকে অতিরিক্ত ব্যবহার করতে হবে, তবেই অক্সি অ্যাসিটিলিন শিখা তৈরি হবে। না হলে কিন্তু যদি সাধারণ বায়ুতে অ্যাসিটিলিনের দহন করো, সেক্ষেত্রে অতিরিক্ত অক্সিজেন থাকবে না। সেক্ষেত্রে যেটা ঘটবে সেটা হচ্ছে যে অ্যাসিটিলিন বায়ুতে জ্বলতে থাকবে এবং আলো উৎপন্ন করবে, যেটাকে আমরা ওই কার্বাইড বাতি নাম দিয়ে থাকি। কিন্তু যদি অতিরিক্ত অক্সিজেন মিশিয়ে এই বিক্রিয়াটা ঘটানো হয়, তখন এদের দহন ঘটে, যেটা হবে C2H2 রিয়াকশন করবে অক্সিজেনের সঙ্গে, করে এখানে তৈরি করবে CO2 এবং জল। এবং এই যদি আমরা দেখি যে এটাকে যদি আমরা ব্যালেন্স করি, তাহলে এখানে আমরা যদি 2 দিই, এখানে যদি অক্সিজেনের আগে আমরা যদি 5 দিই, এটা প্লাসটা একটু সরিয়ে দিতে হবে, 5O2 হবে। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড, এখানে যেহেতু 4টে কার্বন আছে, এখানে 4টে কার্বন ডাই অক্সাইডের অণু হবে, এবং জলের অণুর সংখ্যা হবে 2, কারণ এখানে 2H2 আছে। এবং এই বিক্রিয়া এই আগের বারের মতোই যদি 1 মোল অ্যাসিটিলিন থেকে শুরু করা হয়, তাহলে 312 কিলো ক্যালোরি এই পরিমাণ তাপ পাওয়া যাবে। এই বিক্রিয়াটা তাহলে অধিক তাপ উৎপাদনকারী তখনই হবে যখন এটা অতিরিক্ত অক্সিজেনের সাপেক্ষে বিক্রিয়া করা হবে। তোমরা দেখবে যে সাইকেলের দোকানে বা অন্যান্য কিছু ক্ষেত্রেও এই অক্সি অ্যাসিটিলিন শিখা ব্যবহার করে ঝালাই দেওয়া হয়। পরে আলোচনায় আসি কৃত্রিম রবার, তন্তু, ফাইবার। রবার প্রাকৃতিক উৎস থেকে যে পাওয়া যায় রাবার গাছ থেকে। তারপর বিভিন্ন ধরনের তন্তু উৎপাদনে পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড, এটাও আমাদের আলোচনায় আছে পরে, যার সংকেত হচ্ছে CH2 CHCl হোলেন, এটাও একটা পলিমার। এইগুলো উৎপাদনে ব্যবহার করা হয়। বিভিন্ন দ্রাবক উৎপাদনে, যেমন বেনজিন C6H6, অ্যাসিটোন CH3CO CH3, ইথানল C2H5OH, ওয়েস্ট্রন CH দুটো Cl, এখানেও CH দুটো Cl, ওয়েস্ট্রোসল Cl2C ডবল বন্ড CHCl। এই সমস্ত যৌগগুলো, এগুলো চর্বি বা ওই জাতীয় পদার্থের দ্রাবক হিসাবে কাজ করে, বিশেষ ধরনের একটা দ্রাবক। এবং এদের কিন্তু দাহ্যতা কম, অর্থাৎ সহজে এগুলো আগুন ধরে যায় না এই দুটো যৌগে। তো এগুলো উৎপাদন করতে C2H2 এর ব্যবহার আছে। এরপর আমরা পরবর্তী আলোচনায় এগিয়ে যাব। খুবই সহজ আর দুটো বিষয় আছে, তাহলে আমাদের এই সংক্রান্ত আলোচনাগুলো শেষ হবে। এবার আমরা আলোচনা করব LPG বা লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস সম্পর্কে। তো এটা অনেকে, এটা যখন, এটা ফুল ফর্ম কিন্তু একটা কমন কোশ্চেন যে এটা
আর ফুল ফর্ম কি এলপিজি এর সম্পূর্ণ নাম কি? তো লিকুইড এলপিজি অনেকে লিখে দেয়, কিন্তু লিকুইড নয়, লিকুইফাইড, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এইভাবে লিখতে হবে। তো পেট্রোলিয়াম অয়েলের আংশিক পাতনে প্রাপ্ত গ্যাসীয় অংশের তরলীকৃত রূপ। পেট্রোলিয়াম অয়েল যেটা ক্রুড অয়েল যেটা পাওয়া যায়, সেই ক্রুড অয়েলটাকে যখন পিউরিফিকেশন করা হয়, সেটা যখন বিভিন্ন ফ্র্যাকশনে ভাঙা হয়, তার সবচেয়ে প্রথমের দিকে যে ফ্র্যাকশন, প্রথমের দিকে যেটা বেরিয়ে আসে সেটা হচ্ছে প্রাকৃতিক যে পেট্রোলিয়াম অয়েল থেকে যে গ্যাসটা পাওয়া যায় সেটাই হচ্ছে পেট্রোলিয়াম গ্যাস। সেই পেট্রোলিয়াম গ্যাসের উপরে যদি চাপ প্রয়োগ করা হয় তখন সেটা তরলে পরিণত করা হয়। ওই তরলে পরিণত যে রূপটা, সেই রূপটাকে স্টিলের যে ট্যাঙ্কার আছে তার মধ্যে ভরে রেখে দেওয়া হয়। এবং আমরা বাড়িতেও দেখেছি যে আমাদের বাড়িতেও জ্বালানি হিসাবে রান্নার কাজে যে এলপিজি ব্যবহার করা হয়, সেটাও কিন্তু এই একই লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর যে প্রশ্নটা খুব বেশি আসে, এর প্রধান উপাদান কি? এর প্রধান উপাদান বিউটেন, এছাড়া কিছু ইথেন আর প্রোপেনও এর সঙ্গে থাকে। ইথেন এবং প্রোপেন এগুলোর সংকেত তোমরা আগে দেখেছো। ইথেন হচ্ছে C2H6 আর প্রোপেন হবে C3H8, এই সংকেত বিশিষ্ট যৌগগুলো থাকে। তো এর ব্যবহার দেখো, আগেই বলা হয়েছে জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, গুরুত্বপূর্ণ এবং প্রধান ব্যবহার। এটাকে জ্বালানি হিসেবে ব্যবহার করার একটা খুব ভালো কারণ হচ্ছে যে এখানে ধোঁয়া উৎপন্ন হয় না। তো ধোঁয়া উৎপন্ন হয় না বলে আমরা দেখেছি বাড়িতে যখন এলপিজি জ্বলে কিন্তু ধোঁয়া উৎপন্ন হয় না, সেই জন্য এটা অনেকটাই পরিবেশ বান্ধব। অন্যান্য যে প্রচলিত জ্বালানি যে সমস্ত ঘুঁটে, কাঠ ইত্যাদির তুলনায় অনেক বেশি পরিবেশ বান্ধব এবং স্বাস্থ্যের পক্ষেও তুলনামূলকভাবে অনেকটাই ভালো। তো এটাকে এই জন্য ক্লিন ফুয়েলও বলা যেতে পারে, যেহেতু পরিবেশ দূষণ কম ঘটায় এবং হেলথের পক্ষেও ভালো। এই এলপিজি যে ট্যাঙ্কারে ভরে রাখা হয়, সেই এলপিজি ট্যাঙ্কার যদি লিক করে, অ্যাকচুয়ালি এলপিজির যে উপাদানগুলো বিউটেন, ইথেন, প্রোপেন এগুলো সবগুলোই স্মেললেস, অর্থাৎ গন্ধ পাওয়া যাবে না। তাহলে এলপিজির ট্যাঙ্কার যদি লিক করে তাহলে আমরা বুঝতে পারবো না যে ট্যাঙ্কার লিক করেছে। সেক্ষেত্রে অগ্নিসংযোগ করলে দুর্ঘটনা ঘটার বিশাল সম্ভাবনা থাকে। সেই জন্য এলপিজির যে সিলিন্ডার, সেই সিলিন্ডারের মধ্যে ইথাইল মারক্যাপটান বা অন্য আরেকটাও নাম আছে, সেটা হচ্ছে ইথেন থাইল C2H5SH, এইটা মেশানো থাকে। এটা অত্যন্ত তীব্র একটা দুর্গন্ধ বিশিষ্ট গ্যাস। এই ইথাইল মারক্যাপটান বা ইথেন থাইল C2H5SH মেশানো থাকলে যদি এলপিজি ট্যাঙ্কার কিছুটা লিকও করে তাহলে সেটা কিন্তু সহজেই বোঝা যাবে। এই কারণেই এটা মেশানো হয়। এই তীব্র দুর্গন্ধ, যেটা এলপিজির যে সিলিন্ডারের যে একটু গন্ধ হয়, সেটা যাদের বাড়িতে এলপিজি আছে, মোটামুটি এখন সব বাড়িতেই এলপিজি আছে, তারা এটা সম্পর্কে পরিচিত। এই বিষয়ে লাস্ট আলোচনা সিএনজি, যার ফুল ফর্ম কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পেট্রোলিয়াম খনিতে বা কয়লা খনি থেকে প্রাপ্ত গ্যাস, যে গ্যাস সরাসরি পাওয়া যায় পেট্রোলিয়াম খনি থেকে বা কয়লা খনি থেকে। পেট্রোলিয়াম, আগেরটা যেটা আমরা আলোচনা করলাম পেট্রোলিয়াম গ্যাস, সেই পেট্রোলিয়াম গ্যাসটা পেট্রোলিয়াম অয়েলের পিউরিফিকেশন, ক্রুড অয়েলের পিউরিফিকেশনের সময় পাওয়া যায়, কিন্তু এটা সরাসরি পেট্রোলিয়াম খনি থেকে বা কয়লা খনি থেকেই পাওয়া যায়। তো এই গ্যাসটাকে যদি চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয় তখন সেটাকে আমরা সিএনজি বলবো, যার ফুল ফর্মটা পরীক্ষায় আসে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। এর মূল উপাদান হচ্ছে CH4 অর্থাৎ মিথেন, এছাড়া কিছুটা C2H6 অর্থাৎ ইথেন, C2H4 ইথিলিন, CH3 CH2 CH3 অর্থাৎ প্রোপেন, CH3 CH2 CH2 CH3 অর্থাৎ বিউটেন ইত্যাদিও সামান্য সামান্য পরিমাণ থাকে, কিন্তু প্রধান উপাদান হচ্ছে CH4 বা মিথেন। গাড়ির জ্বালানি রূপে বিশেষ ব্যবহার আছে, এর ব্যবহার গাড়ির জ্বালানি রূপে বিশেষ ব্যবহার আছে, এবং এটাও কিন্তু একটা ক্লিন ফুয়েল। ক্লিন ফুয়েল ওই আগের বারের মতোই কারণটা, যে এক্ষেত্রেও পরিবেশ দূষণ কম হয়, এক্ষেত্রে ধোঁয়া উৎপন্ন হয় না এটাকে জ্বালানি হিসাবে ব্যবহার করলে, এবং এর কিন্তু এটা বলা যেতে পারে এলপিজির তুলনায়ও কিন্তু ক্লিনার ফুয়েল। কারণ এক্ষেত্রে এর যে দহন যখন ঘটানো হয় তখন অধিকাংশ যে সমস্ত সিএনজির উপাদানগুলো তাদের সম্পূর্ণ দহন ঘটে, এবং সম্পূর্ণ দহন ঘটলে যে ধোঁয়ার পরিমাণ অত্যন্ত কম হয়, এবং ধোঁয়ার পরিমাণ কম মানে যে কঠিন পদার্থগুলো যেগুলো পরিবেশ দূষণ ঘটায় সেরকম কঠিন পদার্থ কিন্তু কম থাকে।
তাই এটাকে একটা ক্লিন ফুয়েল আমরা নাম দিয়ে থাকি, এবং মানে ইভেন ক্লিনার দেন এলপিজি। তাহলে এই আমাদের আলোচনা এখানে শেষ হলো, যেটা আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত যে মিথেন, ইথিলিন, অ্যাসিটিলিন, এলপিজি, সিএনজি এগুলোর শিল্প উৎস ও ব্যবহার, সেই সংক্রান্ত আলোচনা এখানে শেষ হলো।